ধন্যবাদ আপনাকে এবং আপনার আমার সহ আলোচক। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার যদি ডিভাইড করে থাকে রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলগুলোর, আমি নিরপেক্ষভাবে বলছি, ধরেন অন্তর্বর্তীকালীন সরকার প্ল্যান করছে উনি ডিভাইড করবেন, উনি একটা প্রবলেম ক্রিয়েট করবেন, ওনারা বুঝলেন না কেন? এই যে ডিভাইড করতেছে এইটা যদি ওনারা না বোঝেন তাতে একটা অরাজনৈতিক ব্যক্তির কাছে ধরাশায়ী। এটা তো আপনি রাজনীতিতে যদি প্রতারিত হন এটা আপনার ক্রেডিট নয়, ডিসক্রেডিট। আমি বিদেশ যাবো, একজনের 5 লাখ টাকা দিলাম, লোকটা টাকাটা চিট করে ফেললো, আমি বললাম যে আমি প্রতারিত হয়েছি, ইট ইজ নট ক্রেডিট। তুমি প্রতারিত হইলা কেন? তোমার পলিটিক্যাল এক্সপিরিয়েন্সটা কোথায়? সেই জন্য আমি বলছি আমি তার সুনাম করছি না। এখন সে তো চেষ্টা করবেই, কারণ সে 14, 15, 16 মাস যে আজকে টিকে আছে আমরা জানি যে আশ্চর্য লাগে কেমনি টিকে আছে। না আছে তার সাথে রাজনৈতিক দল, না আছে প্রশাসন, তারপরে সে আছে। এখন বিনয়ের সাথে আমি 2-4টা কথা বলবো। বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান মোতাবেক সবকিছু করছেন, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। প্রথম কথা হলো অন্তর্বর্তীকালীন সরকার যে নামটা ওইটাই আমার সংবিধানে নাই। যার নাম যে বইটায় নাই সে ওটা চালাইতে পারবে, তার কোনো রাইটই নাই। ওটা চালাইতে হলে নির্বাচিত প্রধানমন্ত্রী চালাইতে হবে। দ্বিতীয় কথা হলো আমরা মুখে যাই বলি গ্রাহ্য করি, ইনফ্যাক্ট ইন অ্যাকশন আর অগ্রাহ্য করছি। কেমনে? গণভোট সংবিধানে নাই। নিশ্চিত করে বলতে পারি 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেইটা ওই সংবিধানে কোনোভাবেই দেখাইতে পারবে না আমাকে কেউ যেটা আছে। কিন্তু দুটোই চলছে। 2026 সালে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে এবং গণভোট হবে, দুইটার কোনোটাই সংবিধান পারমিট করে না, কিন্তু করছি, মেনে নিচ্ছি। এখন এটা যদি জোড়াতালির ব্যাপার হয়, আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে শেখ হাসিনা সংবিধানটা যেভাবে বানায় রাখছে, যে অবস্থায় রাখছে, ইনশাআল্লাহ তাআলা যদি এইটাকে সঠিকভাবে করে, সবাই খালি একটা কথাই বলে সংসদে গিয়ে আমরা রেটিফাই করে ফেলবো, সংসদে গিয়ে রেটিফাই করে ফেলবো। সংসদে যাচ্ছেন কিভাবে? যাওয়ার প্রক্রিয়াটাই তো আপনি ওই সংবিধান দিয়ে কাভার করতে পারতেছেন না। যাচ্ছেন ইউনুস সংবিধানে, যেটা ইউনুসের মাথা দিয়ে বেরোয় আসছে। এখন ফাইনালি সবাই দিয়ে অ্যাপ্রুভাল করাইলো কি? গণভোট হবে, সংসদ নির্বাচন হবে, সেটা মেনে নিয়ে আপনারা যাচ্ছেন। তারপরে যদি গণভোটটা, অর্থাৎ জুলাই, এই গণভোটের যে জুলাইয়ের আইনি স্বীকৃতি, এটা তো যাওয়াই প্রয়োজন ছিল না। সবাই যেহেতু জুলাই চেতনার পক্ষে এবং জুলাই আন্দোলন করেছে, তারপর ওইখানে যাওয়াটার মানে হচ্ছে এই যে জুলাই আন্দোলনটাকে কেউ মানে, কেউ মানে না। এই একটা জায়গায় একমত হতে পারিনি আমরা, তাহলে আমরা ভবিষ্যতে কি চিন্তা করবো? শুধু এই সিম্পল কোশ্চেন যে আমরা জুলাই সনদের আইনি স্বীকৃতির ব্যাপারে এখনো যেহেতু একমত হতে পারিনি, 1 নম্বর। 2 নম্বর হলো এই জুলাই সনদে যদি না ভোট পড়ে এটা হবে আরো বেদনাদায়ক, কারণ তো রাজনৈতিক দলরাই তো ভোট দিবে, তার সাথে যারা দলবিহীন লোক কিছু আছে। এটা একটা না ভোট পড়লে আমার কাছে মনে হবে, না ভোট পড়লেই মনে হবে যে হি ইজ আইডেন্টিফাইড। কথার কথা বলছি, আমরা তো বুঝবো না কে দিছে, কিন্তু গণভোট জুলাই আইনি সনদের জন্য না পড়ার তো কোনো সুযোগ নেই। এক করতে পারে আওয়ামী লীগের ভোটগুলো, আওয়ামী লীগের যারা ভোটার তারা এখানে একটু আমি একটা প্রশ্ন একটু করে রাখি, সেটা হচ্ছে যে এখানে 4টা প্রশ্ন আছে, তো এই 4 সেটস অফ কোশ্চেন, এই প্রশ্নগুলোর মধ্যে কেউ যদি এগ্রি না করে সে তো আসলে সেখানে উৎসাহিত হতে পারে না দেওয়ার জন্য। এটা আমি আপনাকে বলি, এটা ইউনুস সাহেব একটা সুন্দর পরিকল্পনা করছে। সেটা হলো এই, যেমন নোট অফ ডিসেন্ট যে প্রশ্নটা ছিল প্রথমটাই ক, ওখানে কিছু নোট অফ ডিসেন্ট ছিল, সেটা উনি তুলে দিছেন এইভাবে। অর্থাৎ এখানে যে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন সেটা যেমন বিএনপি মাইন্ড করতে পারে, আবার সংসদ নির্বাচনের দিনে গণভোট দিচ্ছেন তাতে আবার বিএনপি খুশি হবে, আবার নোট অফ ডিসেন্ট তুলে দিচ্ছেন তাতে জামাত হয়তো খুশি হবে। দলগুলোকে খুশি করতে গিয়ে আসলে জুলাই সনদের ক্ষতি হচ্ছে কিনা সেটা আমি একটু জুলাই সনদের জন্য গণভোটে কেউ আসলে না ভোট দিতে উৎসাহিত হতে পারে না। আপনি যখন গণভোটে দিবেন, উনি ইউনুস সাহেব কি পরিকল্পনা সেটা সেকেন্ডারি, কিন্তু আপনি দলবিহীন কিছু লোক আছে তাদের সংখ্যা 30%, 35% যাই ধরেন আউট অফ 100, এই যে দলবিহীন লোকের কাছে আপনি নোট অফ ডিসেন্ট পাঠাতে পারবেন না, কারণ এই দলবিহীন যে জনগণ বা ভোটার তার তো কোনো প্রতিনিধি নাই, সে তো আপনার নোট অফ ডিসেন্ট মানবে কেন? তার কাছে গণভোটের থিওরিটি হলেই আপনি পুরোটা পাঠাইছেন, উনি খুব কৌশলে পাঠাইছে। এখানে হ্যাঁ বা না বলবেন, নোট অফ ডিসেন্ট একটা দলের, সেটা তো দলবিহীন যে জনগণ তার জন্য অ্যাপ্লিকেবল না। কাজেই ভোটে গেলে আমাদের শেষ করে দিতে হবে। আরেকটা প্রসঙ্গ আছে খুব সংক্ষেপে যদি আপনি বলেন যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হোক বা না জয়যুক্ত হোক, আলটিমেট পার্লামেন্টে যারা ইলেক্টেড প্রতিনিধি তাদের পাওয়ার তো বেশি জনগণের প্রতিনিধি হিসেবে। এটা যখন গণভোট করবেন, আপনি যখন গণভোট করবেন, গণভোটে হ্যাঁ যদি জয়যুক্ত হয়, না হলে তো নাই, সেটা ভিন্ন কথা। হ্যাঁ যদি জয়যুক্ত হয় সে নিজেই সংবিধান হয়ে যায়, অর্থাৎ আপনি তাকে বাদ দিতে আর পারবেন না, সংবিধানের সংযোজন করতেই হবে এবং সংসদের দয়ার উপরে সে নির্ভরশীল নয়। আপনি অতীত সমস্ত গণভোট দেখেন, গণভোটের সব, যেমন ধরেন কিন্তু এখানে ডেমোক্রেটিক রিপাবলিকে যেভাবে আমরা পার্লামেন্টের, আমি সিম্পল শেষ করে দিই, ধরেন এই সরকার, আমি কল্পনা করি আমি যদি প্রধান উপদেষ্টা হয়ে বাংলাদেশে আসতাম, আমি তাহলে কি করতাম? আমি প্রথমে একটা যে সেন্টিমেন্টটা তখন ছিল, তখনই আমি নিয়ে নিতাম কি, যে সংস্কার, বিচার এবং তারপরে নির্বাচন।
হ্যাঁ বা না, আমি এর উপরে গণভোট করে ফেলতাম। আমি নিশ্চিত করে বলতে পারি 10 কোটি ভোট আসতো এটার উপরে একদম শুরুতে। আচ্ছা জুনায়েদ স্যারকে আমি আপনার মন্তব্য শুনতে চাইছি, শেষ করে দিতে হবে। আপনার মন্তব্য শুনি, শুনলেন অ্যাডভোকেট রাজ্জাক কি যা বললেন। না দেখুন, প্রফেসর ইউনূস সাহেব কিংবা অন্তর্বর্তী সরকার এসেই সংবিধান স্থগিত করে দিতে পারতেন, কিংবা আন্ডার প্রেসিডেন্ট ওথ না নিয়ে অন্য কোনোভাবে ওথ নিতে পারতেন, এবং একটা নতুন সংবিধান প্রণয়নে সকলকে নিয়ে সেই জায়গায় যেতে পারতেন। সেটা পারতেনই, কিন্তু যদি অভ্যুত্থানকারী সমস্ত শক্তি তখন সমর্থন করত। সেখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, রাজনৈতিক দল, রাষ্ট্রের বিভিন্ন সংস্থা আছে, সেনাবাহিনী থেকে শুরু করে আমলাতন্ত্র থেকে শুরু করে পুলিশ, তো সেগুলো সব ভেঙে পড়েছিল। বিশেষত পুলিশ আমলাতন্ত্রের মধ্যে অনেক বিপর্যয় এসেছিল। তো এখন এটা তো একটা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা আলাপ আলোচনার বিষয় ছিল, একটা কনসেন্টের ব্যাপার ছিল। যদি কনফ্লিক্ট নিজেদের মধ্যে তৈরি হয়ে যেত তখন কি হয়, একটা শক্তি যদি ডমিনেন্ট হয়ে ওঠে, যে আমরা এই সমস্ত প্রভাব বিস্তার করতে পারলাম এবং বল প্রয়োগের শক্তিটা একচেটিয়া করে ফেলতে পারলাম, সেনাবাহিনী তার পক্ষে চলে গেল, কিংবা নিজেরাই তারা সেনাবাহিনী গড়ে তুলেছে, রাষ্ট্র বিপ্লবে কি হয়, তখন আপনি এই জায়গাটা করতে পারছেন। এখন দেখা গেল যে প্রস্তাব আসলো, কোন তারা একটা পক্ষ নিয়ে নিল, তখন সেই জায়গাটাতে আসলে কার্যকরী কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। ওই রকম অবস্থার মধ্যে পড়েছিল ওই 7-8 তারিখে, 6-7 তারিখে। তারপরও আমরা বলবো, যদি ঠিকমতো সকল শক্তি, মানে যেমন আমাদের সাথে আলোচনাই হয় না, এই কথাটা আমরা বলছি বারবার, এই আলোচনা যদি হতো তাহলেও তো একটা ডিসকোর্সে আসা যেত। কিন্তু আপনি এখন একটা প্রসেসে ঢুকে পড়েন, মাঝখান দিয়ে হঠাৎ করে এসে বলবেন আসেন ভাই আমি যা চাইতেছি আপনি তা গ্রহণ করেন, এরকম আবদার দিয়ে তো রাষ্ট্র চলে না ভাই। একদমই তাই, আমার মনে হয় যে আবদার দিয়ে রাষ্ট্র চলে, সেই কথাটা ঠিক। শেষ করতে হবে। ব্যারিস্টার অসীম, আমি আপনার মন্তব্য শুনতে চাই, এবং আপনার এলাকায় একটু, আমি আপনাকে মনোনয়ন দেওয়া হয়নি, স্থগিত হয়ে আছে, সেই এলাকায় আসলে কি হতে পারে, দল কি আসলে অন্য কারোর জন্য ছাড় দেওয়ার কথা ভাবছে কিনা, আমি একটু শুনতে চাই। এই বিষয়টা আমি খুব একটা জানি না। আপনার কাছে কোনো তথ্য আছে না, আমার কাছে এই ধরনের কোনো তথ্য নেই। আমি একজন উপদেষ্টা, সেখানে ভোটার হয়েছেন, এটা আপনার লোকে মুখে শোনা, হর্সেস মাউথ, যেটা যে শুনেছি তিনি আপনার বিএনপিতে কি যোগদান করবেন নাকি উনি স্বতন্ত্র ইলেকশন করবেন, যেটাই করেন সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি মনে করি যে দল একটা সিদ্ধান্ত অবশ্যই নেবে, দলের প্রার্থী সেখানে আপনার দল দেবে। তার কারণ আছে, একটা ইম্পর্টেন্স আছে এখানে, এটা একটা হাব, ধানমন্ডি, ঢাকা 10। এখানে ম্যাডাম খালেদা জিয়া এখানকার এমপি ছিলেন, জমিরুদ্দিন সিকদার সাহেব এমপি ছিলেন, খন্দকার মাহবুদ্দিন সাহেব এমপি ছিলেন, মীর শওকত আলী সাহেব ইলেকশন করেছিলেন, আমার শ্বশুরপ্রয়াত আব্দুল মান্নান সাহেব ইলেকশন করেছিলেন, এবং এই ধানমন্ডিতে আপনার 32 নম্বর বলেন, তিনের এতে সাহেবরা গেছে, তারপর শিশির মনিররা গেছে, সেখানে কিন্তু এই প্রশ্নটা রিস করতে পারতো যে আপনি যে আলোচনা করেন পরে জামাতের নেতারা কেন করলেন না, তার আগে যে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, সর্বোচ্চ 180 দিনের মধ্যে নির্বাচন, সেই জায়গাটা আপনি কিভাবে জোড়াতালি দিবেন বা ঠিক করবেন, সেই প্রশ্ন তখন কিন্তু কেউ রেজ করেননি। কেন করেননি, এটা আমার প্রশ্ন। আচ্ছা, আমি জুনায়েদ স্যারকে আপনার কাছে শুনতে চাই বিষয়। না, এটা কেউ বলেছেন, যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছেন, এবং সেই সময় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। সেটা কিন্তু 7ই আগস্ট বলছে, হ্যাঁ 8ই আগস্ট কিন্তু উপদেশ সরকার দিয়েছে। 7ই আগস্ট কার কাছে বলেছিলেন? কোথায় 7ই আগস্ট? না 2024। আপনার যে সময়ই বলে থাকেন তার এটা তো বলেছেন, সেটা প্রতিবাদ এসছে, সেটা একটা ঘটনা, সেটা আমি বললাম। মানে কেউ এখন এটা একটা প্রসঙ্গ। আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে দেখুন, এই যে সংবিধানের জন্য তো আমরা না, আমাদের জন্য সংবিধান, তাই না? এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে রাজনীতি কিন্তু উকিলের মুসাবিদা না, তাহলে রাজনীতির আদালতে হওয়া দরকার। রাজনীতি জনগণের ইচ্ছার ব্যাপার, আদালত তার অধীনস্থ, আদালতও গঠিত হয় সংবিধানের একটা আলোকেই। এখন ধরেন সংবিধানে অনেক কিছু লেখা থাকতে পারে, কিন্তু বাস্তব জগতে এমন অনেক ঘটনা ঘটতে পারে যা সংবিধানের লেখা দিয়ে আর ব্যাখ্যা করা যায় না। তখন আপনি কি করবেন? যেহেতু সংবিধানে নাই, অতএব আমরা কিছু করবো না, চুপচাপ বসে থাকবো, হাত পা গুটিয়ে বসে থাকবে, এরকম কোনো বাস্তবতা নাই। বাস্তবতা হচ্ছে যখন সংবিধান ব্যাখ্যা করতে পারে না, এমন পরিস্থিতির উদ্ভব হয়, সেই পরিস্থিতিকেও আপনার ব্যাখ্যা করার কোনো না কোনো ওয়ে আপনাকে বাইর করতে হবে। সেটার জন্যই সংবিধানেই 106 অনুচ্ছেদ আছে, যে এরকম পরিস্থিতি হলে তখন সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে যারা রাষ্ট্রের কর্তৃপক্ষ অর্থাৎ প্রেসিডেন্ট থাকেন, কারণ একজন না একজন থাকেন, তখন তারা সেটা করবেন। যদি প্রেসিডেন্ট না থাকতো, কিছুই না থাকতো, নিজেকে একজন কেউ প্রেসিডেন্ট ঘোষণা করতো, তাহলে হতে পারতো যে ভাই আমি তো কিসের ভাবে করলাম, জনগণের মধ্যে থেকে তো সংবিধান বাতিল। না না, আমি সংবিধান বাতিল বলতেছে, সংবিধান করি আমরা ফ্রেন্ডলি, যে কথাটা বলতেছেন আপনি আমি একমত। সেখানে কথাটাই হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তার নিজস্ব অন্তর্বর্তীকালীন সময়টা তার বিধান মোতাবেক চলছে, এটাই হলো আমার বক্তব্য। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার এখন যা যা করবে ইট ইজ অল ডক্ট্রিন অফ নেসেসিটি। এবং আমি বলি, পরবর্তী কোনো আদালত যদি এই যে ধরেন এখন উকিলের মুসাবিদা করতে গেলেন, কেউ একজন রিড করে দিল, ও আচ্ছা সংবিধান লঙ্ঘিত হয়েছে,
কারণ এখানে সংবিধান লঙ্ঘনের প্রসঙ্গটাই আসলে আর আসে না, কারণ এই সরকার গঠিত হয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে। এই সরকারের যা কর্মকাণ্ড তা সবই ডক্ট্রিন অফ নেসেসিটি ওই 106 এর মধ্যে পড়বে। অতএব এটা যখন পার্লামেন্ট কর্তৃক রেটিফাইড হবে তখন এটা তার বৈধতা পাবে। সামরিক শাসন বৈধ হয় কেমনে? আপনি যে সামরিক শাসনগুলো বৈধ করছিলেন র্যাটিফাই করে, এগুলো বৈধতা কিভাবে করেছিলেন? তো সুতরাং এটা আপনাকে এটা আনতে হবে। সামরিক শাসন কোন সংবিধানে লেখা আছে যে আমি ওইটা টেক ওভার করতে পারি? তাহলে প্রশ্নটা হচ্ছে এইখানে কেন এটা সামরিক শাসন নয়? কারণ এটা একটা জনগণের রক্ত দিয়ে অভ্যুত্থানের উপর দাঁড়িয়েছে, কাজে ওইটার উইলের উপরে আমরা কোনো উইল নাই। এখন আপনি কনস্টিটিউশন বাতিল করে একটা বাস্তবায়ন করতে পারতেন, কনস্টিটিউশন রেখে একটা বাস্তবায়ন করছেন। এই রেখে যখন করতে যাচ্ছেন তখন কিছু এই যে 106 এর মধ্যে অনেকগুলো অ্যানোমালিজ মনে হচ্ছে, কিন্তু এইটা কেউ যদি রিড করেন তাহলে কোনো আদালত যদি অভ্যুত্থানের প্রতি তার জনগণের ইচ্ছার প্রতি কমিটেড থাকে তারা সবই বলবে যে এই 106 এর অনুচ্ছেদের মধ্যে দিয়ে বিশেষ পরিস্থিতিতে এই সব কিছুই বৈধ এবং পার্লামেন্ট সেটা বৈধ করেছে। দুই, যদি আবার কোনো আওয়ামী লীগ ক্ষমতা আসে অথবা এমন কোনো শক্তি আসে যারা এই অভ্যুত্থানকে বানচাল করতে চায়, তখন তারা আদালতকে ব্যবহার করে বলবে যে এটা সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করা হয়নি, অর্থাৎ ইহা বাতিল। শোনেন, এইটা যদি আপনি বিপ্লব করেও করেন না, অর্থাৎ সংবিধান বাতিল করে করেন, নতুন সংবিধান কায়েম করেন, ওরা যদি আবার ক্ষমতা পায় এই নতুন সব বাতিল। পলিটিক্যাল পাওয়ার ইজ দ্য ডিটারমিনিং ফ্যাক্টর। আমরা বলি পলিটিক্যাল পাওয়ার ইজ দ্য ডিটারমিনিং ফ্যাক্টর। আমি সেটাই বলছি, রাজনীতির মুসাবিদা রাজনীতি হবে, উকিলি তর্ক হবে। 106 ইউনুস সাহেব বসছেন, তারপর উনি যা করছেন সব ডক্ট্রিন অফ নেসেসিটি, এবং সেটাই তো অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত সেই মোতাবেক হচ্ছে। সেই মোতাবেক এখন যদি আপনি অন্য একটা সরকার যদি আসে বিপদগ্রস্ত সবাই হবে। সেজন্য আমি বারবার বলছি, আপনি যে জুলাই ঘোষণাপত্রটা আমরা করেছিলাম সেখানে তার মেয়াদটা দিয়ে দিলেই হয়তো, যেটা এখনো সম্ভব। অন্যথায় যে কোনো সময় এই পার্লামেন্ট নির্বাচনটা এটাও প্রশ্নবিদ্ধ হবে সময়ের ব্যবধানে। নির্বাচন ঠিক মতো হবে কিনা সেটা আগে শুনে একটু পার্লামেন্টে সংক্ষেপে একটু শুনি। আপনার কি মনে হয় নির্বাচন হবে? হ্যাঁ, ফেব্রুয়ারি প্রথমার্ধে। নির্বাচন হবে কিনা সেটা দেখেন। আমরা এখন যে জায়গাটা আসছি সেখানে আপনি মনে করেন একটা নির্বাচন প্রত্যাশা করা যেতে পারে, কিন্তু আমরা অনেক ক্লাউড দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট একদম মসৃণ ভাবে যে যাচ্ছি নির্বাচনের দিকে তা কিন্তু নয়। এখনো কিন্তু এই আলোচনা চলছে যে প্রেসিডেন্টের যে আদেশটা দিচ্ছে সেটা আইনি এফেক্ট পাবে না, তারপরে যদি জুলাই গণভোটে না পড়ে কি হবে, এত প্রশ্ন কেন, জবাব কি, এই যে বিতর্কগুলো থাকছে। আবার 16 তারিখ থেকে জামাত ইসলাম নাকি বা 8 দল নাকি বসবে যমুনার সামনে, কালকে থেকে বসার কথা যেটা পিছনে ছিল। এই সব কিছু মিলে এলে একেবারেই যে আমরা নির্বাচনের দিকে খুব স্মুথলি যাচ্ছি সেটা কিন্তু নয়। লাস্ট কথা বলতে হবে আমাকে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে বিচার সংস্কার নির্বাচন এর যে পথরেখা, এইটা বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। বহুদিন ধরে বলছি, আবারও বলছি, আমরা কোনোভাবে যে কেউ কারো সংকীর্ণ দলীয় স্বার্থ, এই স্বার্থের কারণে জাতীয় স্বার্থকে যদি আজকে ক্ষতিগ্রস্ত করি, অবশ্যই জনগণের আদালতে তাকে বিচার মুখোমুখি হতে হবে। নাম্বার ওয়ান, এই মুহূর্তে বাংলাদেশ যে সংকট, রাজনৈতিক সংকটের মধ্যে আছে, গণতান্ত্রিক উত্তরণ অপরিহার্য। তার জন্য বিচার সংস্কার যেমন দরকার, নির্বাচন দরকার। নির্বাচন ছাড়া সংস্কার সম্পন্ন হবে না, এই সমস্ত কিছু র্যাটিফাইড হবে না। কাজেই এইখানে এইটাকে বাধাগ্রস্ত করা কোনোভাবে ঠিক হবে না। যার যার রাজনৈতিক সংগ্রাম করতে পারেন। জুলাই জাতীয় সনদ নিয়েও অনেক রাজনীতি করছেন, কিন্তু নির্বাচনের আগে তো অনেক শর্ত আসছে। এখানে আর একটি কথা আমি এখানে বলি, বাধাগ্রস্ত করার চেষ্টা করলে এইটা পুরো প্রসেসটাকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে, এবং এটার দ্বারা হেল্প হবে একমাত্র পতিত ফ্যাসিস্টরা এবং তার দেশি বিদেশি মিত্ররা। কাজে আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য, এখন ন্যাশনাল ডিউটি এই কাজকে সম্পন্ন করা। তাতে মানে এই শর্তগুলো কেন সামনে আসছে, আমি একটু ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম আপনার মন্তব্য